আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি পদ্মা টিভির আজকের আয়োজনে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দিব, টাকা পাচার মামলায় ড আসিফ নজরুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে ঘুষ দুর্নীতির অভিযোগে দুদকের আবেদনে শিলা আহমেদকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। জানিয়ে দিব, বাংলাদেশ আওয়ামী লীগের নতুন কৌশল। ২১শে ফেব্রুয়ারিকে ঘিরে কি ভাবছেন শেখ হাসিনা, দেশে আসার নতুন প্ল্যান ফাঁস। জানিয়ে দিব, এদিকে ১৪,০০০ কোটি টাকা পাচার করে ফেসে গেলেন আসিফ নজরুল ও তার স্ত্রী শিলা আহমেদ। পালানোর সব পথ বন্ধ, একে একে ফেসে যাচ্ছে সকল উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কিছু ব্যক্তির নাম সামনে আসায় জনমনে প্রশ্ন তৈরি হয়েছে, রাষ্ট্রের দায়িত্বশীল পদে থাকা বা প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো কি সত্যি নিরপেক্ষভাবে তদন্ত হচ্ছে, নাকি এসব বিষয় রাজনৈতিক উত্তেজনার অংশ হিসেবে জনপরিসরে ছড়িয়ে পড়ছে। দুর্নীতি ও টাকা পাচারের অভিযোগ নতুন কিছু নয়। বাংলাদেশে দীর্ঘদিন ধরেই বড় অঙ্কের অর্থ বিদেশে পাচারের কথা বলা হয়। এই প্রেক্ষাপটে যখন কোনো ব্যক্তির বিরুদ্ধে বড় অঙ্কের অর্থ পাচারের অভিযোগ ওঠে, তখন স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়। কারণ সাধারণ মানুষ যখন দ্রব্যমূল্য বৃদ্ধি, কর্মসংস্থান সংকট বা জীবনযাত্রার চাপে জর্জরিত, তখন বিপুল অর্থ পাচারের অভিযোগ সমাজে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। একাধিক ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার প্রসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ও দুর্নীতি দমন কমিশনের ভূমিকা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। দুদক যদি কারো বিরুদ্ধে অভিযোগ পায়, তবে তাদের দায়িত্ব হল প্রাথমিক অনুসন্ধান, তথ্য সংগ্রহ এবং প্রমাণের ভিত্তিতে মামলা করা। একইভাবে পুলিশ যদি কাউকে গ্রেপ্তার করে বা আদালত যদি দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়, তাহলে সেটি একটি আইনি প্রক্রিয়ার অংশ, চূড়ান্ত রায় নয়। এই পার্থক্যটি জনপরিসরে পরিষ্কার থাকা জরুরি, কারণ তদন্তাধীন অভিযোগ আর প্রমাণিত অপরাধ এক জিনিস নয়। এখানে আরেকটি বড় প্রশ্ন উঠে আসে, দায়িত্বশীল বা প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ উঠলে তদন্ত কতটা স্বচ্ছ হয়। সাধারণ মানুষের মধ্যে প্রায়ই ধারণা থাকে, বড় পদে থাকা ব্যক্তিরা আইনের ঊর্ধ্বে থেকে যায়। এই ধারণা ভাঙার একমাত্র উপায় হল তদন্ত প্রক্রিয়াকে প্রকাশ্য করা, আদালতের আদেশ মানা এবং কোনো ধরনের রাজনৈতিক চাপ ছাড়াই বিচারিক প্রক্রিয়া এগিয়ে নেয়া। যদি সত্যিই দুর্নীতির অভিযোগ থাকে, তাহলে প্রমাণের ভিত্তিতে শাস্তি নিশ্চিত করতে হবে। আবার অভিযোগ মিথ্যা হলেও সেটি স্পষ্টভাবে জানাতে হবে। এখানে সাবেক প্রধান উপদেষ্টার নাম আলোচনায় আসায় বিষয়টি আরও সংবেদনশীল হয়ে উঠেছে। সাবেক প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিকভাবে পরিচিত একজন ব্যক্তিত্ব। তার নাম কোনো দুর্নীতির অভিযোগের সঙ্গে জড়ালে স্বাভাবিকভাবেই সেটি দেশের ভাবমূর্তির সঙ্গেও জড়িয়ে পড়ে। তাই এ ধরনের অভিযোগের ক্ষেত্রে দ্বিগুণ সতর্কতা প্রয়োজন। একদিকে আইনের কঠোর প্রয়োগ, অন্যদিকে ন্যায্য ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা। কোনো ব্যক্তির সামাজিক মর্যাদা বা আন্তর্জাতিক পরিচিতি তাকে তদন্তের বাইরে রাখার কারণ হতে পারে না। আবার কেবল রাজনৈতিক আক্রমণের অংশ হিসেবে অভিযোগ তুলে তাকে অপরাধী বানানোও ন্যায়সঙ্গত নয়। রাজনীতিতে প্রায়ই দেখা যায়, প্রতিপক্ষকে দুর্বল করতে দুর্নীতির অভিযোগ ব্যবহার করা হয়। কিন্তু দুর্নীতির অভিযোগ যদি সত্যিই থাকে, তাহলে সেটিকে রাজনৈতিক স্লোগান না বানিয়ে আইনি প্রক্রিয়ার ভেতর দিয়ে সমাধান করাই সবচেয়ে কার্যকর পথ। আদালত, দুদক ও সংশ্লিষ্ট সংস্থাগুলো যদি স্বাধীনভাবে কাজ করতে পারে, তাহলে জনগণের আস্থা বাড়ে। অন্যথায় প্রতিটি অভিযোগই জনমনে সন্দেহ তৈরি করে, এটা কি সত্যিকারের বিচার নাকি রাজনৈতিক কৌশল। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, অর্থ পাচারের অভিযোগ কেবল ব্যক্তি পর্যায়ের বিষয় নয়, এটি রাষ্ট্রীয় নিরাপত্তা ও অর্থনীতির প্রশ্ন। বড় অঙ্কের অর্থ বিদেশে চলে গেলে দেশের ব্যাংকিং ব্যবস্থা দুর্বল হয়, বিনিয়োগ কমে, মুদ্রার উপর চাপ পড়ে। তাই অর্থ পাচার রোধ করা কেবল দুর্নীতিবিরোধী লড়াই নয়, এটি অর্থনৈতিক স্বার্থ রক্ষার বিষয়। যে বা যারা এই অপরাধের সঙ্গে জড়িত, তাদের পরিচয় বা রাজনৈতিক অবস্থান যাই হোক না কেন, আইনের আওতায় আনতে হবে। সবশেষে বলা যায়, দুর্নীতির অভিযোগ সামনে এলে সেটিকে আবেগ বা উত্তেজনার জায়গা থেকে না দেখে আইনি প্রক্রিয়ার জায়গা থেকে দেখা জরুরি। তদন্ত চললে সেটিকে চলতে দিতে হবে, আদালতের সিদ্ধান্তকে সম্মান করতে হবে। একই সঙ্গে রাষ্ট্রের দায়িত্ব হল এই তদন্ত যেন স্বচ্ছ, দ্রুত ও নিরপেক্ষ হয়। তবেই মানুষ বিশ্বাস করবে যে সত্যিই চোরের চুরি বের হবে, আর আইনের শাসন কেবল স্লোগান নয়, বাস্তবতায়ও কার্যকর। নির্বাচন পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ আবারও এক টালমাটাল সময়ের মুখোমুখি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নওগাঁ, গোপালগঞ্জ, খুলনা ও ফরিদপুর সহ দেশের বিভিন্ন জেলায় কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগের কার্যালয় খোলা ও দলীয় পতাকা উত্তোলনের ঘটনায় নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষমতাসীন দল বিএনপি, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, প্রশাসনের ভূমিকা এবং আঞ্চলিক ভূ-রাজনীতির সম্ভাব্য প্রভাব সব মিলিয়ে একাধিক প্রশ্ন সামনে এসেছে। জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রাজধানীর বাংলা মোটরের দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, বিএনপির গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেত ছাড়া আওয়ামী লীগের পক্ষে এ ধরনের কর্মকাণ্ড সম্ভব নয়। তার বক্তব্যের মূল সুর ছিল, নিষিদ্ধ রাজনৈতিক কর্মকাণ্ড হঠাৎ করে প্রকাশ্যে আসা মানে এর পেছনে ক্ষমতাসীনদের নীরব সমর্থন বা অন্তত প্রশাসনিক শিথিলতা রয়েছে। নাহিদের ভাষায়, প্রশাসন যদি কঠোরভাবে আইন প্রয়োগ করত তাহলে এইসব কার্যালয় খোলার সাহস আওয়ামী লীগ পেত না। এই অভিযোগ কেবল দুই দলের পারস্পরিক রাজনৈতিক কৌশলের প্রশ্নই নয়, বরং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা নিয়েও বড় প্রশ্ন তুলেছে। নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কার্যক্রম পুনরায় চালু হলে আইনের শাসন কোথায় দাঁড়ায়? কিন্তু মাঠ পর্যায়ে যদি তা না হয়, তাহলে রাজনৈতিক প্রভাব, প্রশাসনিক দুর্বলতা কিংবা উভয়ের সমন্বয়ে তৈরি কোনো অলিখিত সমঝোতা, এসব সম্ভাবনার কথা জনমনে ঘুরপাক খাচ্ছে। নাহিদ ইসলাম আরও বলেন, এবারের নির্বাচনে ভারত, আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে এক ধরনের যোগসাজশ হয়েছে। এই বক্তব্য কূটনৈতিকভাবে সংবেদনশীল এবং অভ্যন্তরীণ রাজনীতির সঙ্গে আঞ্চলিক ভূ-রাজনীতিকে যুক্ত করে দেয়। বাংলাদেশে বরাবরই প্রতিবেশী দেশের প্রভাব নিয়ে বিতর্ক থাকে। ভারতের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক, রাজনৈতিক দলগুলোর ভিন্ন ভিন্ন কূটনৈতিক অবস্থান এবং নির্বাচনী রাজনীতিতে বহিরাগত প্রভাবের অভিযোগ সব মিলিয়ে এই বক্তব্য জনপরিসরে নতুন বিতর্ক উস্কে দিয়েছে। যদিও এ ধরনের অভিযোগ প্রমাণ সাপেক্ষে সামনে আনা জরুরি, তবুও বিরোধী দলগুলোর এমন মন্তব্য রাজনৈতিক চাপ তৈরির কৌশল হিসেবেও দেখা যায়। জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসনের যে কোনো প্রচেষ্টাকে কঠোরভাবে প্রতিহত করার হুঁশিয়ারি দেন। এই হুঁশিয়ারি থেকে বোঝা যায়, সংসদের ভেতরে বিরোধী শক্তি নিজেদের অবস্থান দৃঢ় করতে চাইছে। নিষিদ্ধ দল পুনর্বাসনের প্রশ্নটি কেবল আইনি নয়, বরং নৈতিক ও রাজনৈতিক প্রশ্ন। কারণ নিষেধাজ্ঞার পেছনে যদি রাষ্ট্রীয় নিরাপত্তা বা সংবিধান বিরোধী কার্যক্রমের অভিযোগ থাকে, তবে পুনর্বাসন মানে সেই অভিযোগগুলোকে উপেক্ষা করা। এতে রাষ্ট্রের নৈতিক অবস্থান দুর্বল হয়ে পড়ে। এনসিপির আহ্বায়ক প্রশাসনের জবাবদিহি দাবি করে বলেন, অবিলম্বে যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যালয়গুলো বন্ধ করতে ব্যর্থ হয়, তাহলে রাজনৈতিকভাবে প্রতিরোধ করে তোলা হবে। এখানেই সম্ভাব্য সংঘাতের আশঙ্কা তৈরি হয়। একদিকে নিষিদ্ধ দলের পুনরুত্থান, অন্যদিকে বিরোধী দলগুলোর রাজপথে নামার ঘোষণা, সব মিলিয়ে রাজনৈতিক সহিংসতার ঝুঁকি বাড়ে। বাংলাদেশের রাজনীতিতে রাজপথ কেন্দ্রিক আন্দোলনের ইতিহাস দীর্ঘ। অতীতে দেখা গেছে, প্রশাসনের নিষ্ক্রিয়তা বা পক্ষপাতের অভিযোগ রাজপথে বড় সংঘাতে রূপ নিতে পারে। নাহিদ ইসলাম কিছু গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। তার অভিযোগ, আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়টি ব্যাপকভাবে প্রচার করে কিছু মিডিয়া এক ধরনের স্বাভাবিকীকরণ ঘটাচ্ছে। গণমাধ্যমের দায়িত্ব হল তথ্য তুলে ধরা, কিন্তু নিষিদ্ধ কার্যক্রমকে যদি সমালোচনাহীনভাবে প্রচার করা হয়, তাহলে সেটি জনমনে বিভ্রান্তি তৈরি করতে পারে। গণমাধ্যমের নিরপেক্ষতা ও দায়িত্বশীলতা গণতন্ত্র ব্যবস্থার অন্যতম স্তম্ভ। রাজনৈতিক পক্ষপাত বা সেন্সেশন তৈরির প্রবণতা দীর্ঘমেয়াদে সমাজের জন্য ক্ষতিকর। এই প্রেক্ষাপটে কয়েকটি মৌলিক প্রশ্ন সামনে আসে। প্রথমত, নিষিদ্ধ ঘোষিত কোনো দলের কার্যক্রম পুনরায় চালু হলে আইনের শাসন কোথায় দাঁড়ায়? দ্বিতীয়ত, প্রশাসনের ভূমিকা যদি প্রশ্নবিদ্ধ হয়, তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিশ্বাসযোগ্যতা কিভাবে বজায় থাকবে? তৃতীয়ত, ক্ষমতাসীন দল বিএনপি কি সত্যিই নীরব সমর্থন দিচ্ছে, নাকি মাঠ পর্যায়ের প্রশাসনিক ব্যর্থতাকে রাজনৈতিকভাবে ব্যাখ্যা করা হচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর না মিললে রাজনৈতিক অবিশ্বাস আরও গভীর হবে। রাজনৈতিক স্থিতিশীলতার জন্য প্রয়োজন স্বচ্ছতা ও জবাবদিহি।
নিষিদ্ধ দল কেন নিষিদ্ধ হল, কী শর্তে নিষেধাজ্ঞা বহাল বা প্রত্যাহার হবে, এসব বিষয়ে রাষ্ট্রকে স্পষ্ট অবস্থান নিতে হবে। একই সঙ্গে প্রশাসনের ওপর রাজনৈতিক চাপ কমিয়ে আইন অনুযায়ী সিদ্ধান্ত বাস্তবায়ন নিশ্চিত করা জরুরি। অন্যথায় গ্রিন সিগন্যালের মতো অভিযোগ ভবিষ্যতেও উঠতেই থাকবে। সবশেষে বলা যায়, নির্বাচন পরবর্তী সময়ে আওয়ামী লীগের কার্যালয় খোলা শুধু একটি দলীয় কর্মকাণ্ডের ঘটনা নয়, এটি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক কাঠামোর ভেতরের টানাপোড়েনের প্রতিচ্ছবি। এখানে ক্ষমতাসীন দল, বিরোধী দল, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক শক্তি, প্রশাসন এবং গণমাধ্যম সবাই কোনো না কোনোভাবে যুক্ত। এই জটিল বাস্তবতায় সমাধান একটাই, আইনের শাসন ও গণতান্ত্রিক নীতিকে প্রাধান্য দিয়ে স্বচ্ছ ও নিরপেক্ষ ব্যবস্থা গ্রহণ। তা না হলে রাজনৈতিক সংঘাতের আশঙ্কা আরও ঘনীভূত হবে, যা শেষ পর্যন্ত দেশের স্থিতিশীলতা ও গণতন্ত্রের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।